ধারাবাহিকের শুরুতে দেখা যায় কৃষ্ণকপালকে খুঁজতে খুঁজতে তো বিদ্যা একটা বস্তির মধ্যে চলে যায়। বস্তির লোকেদের কাছে কৃষ্ণগোপালের বাড়ির খোঁজ জানতে চাওয়াতে বস্তির লোকেরা কেমন যেন সবাই নামটা শুনে ভয় পেয়ে যায়। বিদ্যা তখন মনে মনে বলছে এরা সবাই কৃষ্ণগোপাল নামটা শুনে ভয় পাচ্ছে কেন। ঠিক তখনই বিদ্যার ফোনে কৃষ্ণগোপাল ফোন করে, বলছে যে ঠিকানায় আমাকে খুঁজছো সেই ঠিকানায় আমাকে কোনোদিনও পাবে না। বিদ্যা তখন বলছে যে আপনি কে বলছেন। অপর দিক থেকে বলে আমি কৃষ্ণগোপাল বলছি। বিদ্যা তো তখন ফোনের নাম্বারটা বারবার করে দেখছে। কৃষ্ণগোপাল তখন বলছে ফোনের নাম্বার দেখে কোনো লাভ নেই, এরকম কয়েকশো সিম আমি পকেটে করে নিয়ে ঘুরি, নাম্বারটা ট্র্যাক করে আমাকে জীবনে ধরতে পারবে না। আর আপনি যেই অঞ্চলে ঢুকেছেন না সেই অঞ্চলটা খুব একটা সুবিধের নেই, ওই কারণে বলছি কেটে পড়ুন ওখান থেকে তাড়াতাড়ি। বিদ্যা তখন বলছে আপনার যদি এত সাহস থাকে তাহলে না একবার সামনে আসুন শুধু। কৃষ্ণগোপাল তখন বলছে আমি যদি একবার সামনে আসি না তাহলে তোমার লাশটা পড়ে যাবে। বিদ্যা তখন বলছে আপনি জানেন আমি কে। কৃষ্ণগোপাল বলে আপনি কে হবেন, আপনি তো এই কলেজে পড়ান, প্রফেসর বিদ্যা ব্যানার্জি। আমি আপনাকে আবারও বলছি নিজের সীমার মধ্যে থাকো আর ওখান থেকে কেটে পড়ো। আর এই কৃষ্ণগোপালকে খুঁজতে গেলে না তোমার বলহরি হরিবোল হয়ে যাবে কিন্তু। বিদ্যা তখন বলছে কি আমি কেটে পড়বো, আপনি একজন খুনি, আমি তাই একজন খুনিকে খুঁজছি। কৃষ্ণগোপাল তখন বলছে আরে খুঁজো না, এই কেসটা অনেক পুরাতন একটা কেস, আর আমি হচ্ছি গোপাল বোর্ডওয়ালা। এই শহরে যত বোট চলে না সব আমার নামে দান পড়ে। এরপর কৃষ্ণগোপাল ফোনটা কেটে দেয়। বিদ্যা তখন মনে মনে বলছে তাহলে আমি ঠিক জায়গাতেই এসেছি। বলেই বিদ্যা তো আবারও কৃষ্ণগোপালের অ্যাড্রেস খোঁজার চেষ্টা করছে, সকলকে জিজ্ঞাসা করছে। এরপর বিদ্যা একজন বয়স্ক মহিলাকে কৃষ্ণগোপালের বিষয়ে জিজ্ঞাসা করতেই বয়স্ক মহিলাটা বলছে সে তো এখানে থাকতো বহু বছর আগে, একটা খুনের মামলায় কি সব জড়িয়ে পড়ে, তারপর তো তাকে থানা পুলিশ হয়, তারপরে বিশাল একটা কাণ্ড, এখন আমি বলতে পারবো না সে কোথায় থাকে। এরপর দেখা যায় বয়স্ক মহিলাটা চলে যেতেই বিদ্যা বলছে আমি তো এখানে আবারও ফিরে আসব। ওই কৃষ্ণগোপাল আগে এখানে থাকতো মানে এর বিষয়ে আমি অনেক কিছু এখান থেকে জানতে পারবো, তাই আমি কিছুদিন পর আবারও এখানে ফিরবো। অপরদিকে সেই সমস্ত কিছু একটা মেয়ে আড়াল থেকে দেখতে থাকে আর বলছে যে কি ব্যাপার, এ কৃষ্ণ গোপালকে কেন খুঁজছে এই মেয়েটা, ওর সঙ্গে এর কিসের প্রয়োজন। এরপর মেয়েটা আড়াল থেকে বেরিয়ে এসে বিদ্যাকে ডাকে আর বলছে আপনি কি কাউকে খুঁজছেন। বিদ্যা তখন বলছে হ্যাঁ আমি খুঁজছি তো, কৃষ্ণগোপাল বোসকে আমি খুঁজছি। মেয়েটা তখন বলছে কিন্তু কেন। বিদ্যা তখন বলছে প্রয়োজনটা একটু ব্যক্তিগত তাই বলতে পারলাম না, আপনি কি চেনেন। মেয়েটা তখন বলছে না না আমি চিনি না, কিন্তু ওনার নাম শুনেছি, যে কোনো থানায় ওনার নাম সব জায়গাতেই পাবেন, উনি একজন বড় আসামি। তবে বেশি কিন্তু খুঁজবেন না, হ্যাঁ আমি বলে দিলাম, এখান থেকে এক্ষুনি চলে যান, যান বলছি। এরপর মেয়েটা একটা রিক্সা ডেকে সেখান থেকে চলে যায়। বিদ্যা তো অনেক করে ডাকছিল কিন্তু মেয়েটা তো কোনো কথাই শুনলো না। এরপর দেখা যায় বিদ্যার ফোনে তখনই একটা মেসেজ আসে। বিদ্যাকে মেসেজে বলা হয় যে বেশি খোঁজ করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার লাশ পড়ে যাবে আর আপনাকে খুন করার পরিকল্পনা করা হচ্ছে। বিদ্যা তখন মেসেজটা পড়ে মনে মনে বলছে যে কে আমাকে মেসেজটা পাঠালো। অপরদিকে দেখা যায় রাজরূপ রাজদেবকে বলছে আমি ভাবতেই পারছি না দাদা, তুমি এই কাশ্যপ ব্যানার্জির হাতের পুতুল কেন হয়ে গেছো এইভাবে। বর্ষা তখনই এসে বলছে উনি তো অনেকদিন আগেই হাতের পুতুল হয়েছিলেন। রাজদেব বাবু তো তখন খুব রেগে যায় তোরসার ওপর, গিয়ে বলছে তুমি যেটা জানো না সেটা নিয়ে বড় বড় কথা বলো না। তোরসা তখন বলছে এতদিন তো কথা বলিনি আমি, কিন্তু এখন আমি বলবো। বিদ্যা আমাকে শিখিয়েছে যে চোখের সামনে কোনো অন্যায় দেখলে প্রতিবাদ করতেই হয়। রাজদেব বাবু তখন বলছে তাহলে করো তোমরা প্রতিবাদ, দেখি তোমরা প্রতিবাদ করে কি করতে পারো। রাজরূপ তখন দাদাকে বলছে দাদা তুমি কেন এরকম পাল্টে গেলে বলো তো, তুমি তো আগে এরকম ছিলে না, একটা লোক তোমাকে যা বলছে তুমি সেটাই করছো। আর ওই কাশ্যপ ব্যানার্জির এখন সব থেকে বড় শত্রু তো বিদ্যা, আর বিদ্যা তোমার কে, তোমার ঘরের পুত্রবধূ, তাই তোমার ওর পাশে থাকা উচিত। সৃঞ্জয়ী তখন এসে বলছে না বিদ্যা আর এই বাড়ির পুত্রবধূ থাকবে না, কারণ কাশ্যপবাবু ডেট ফিক্সড করে ফেলেছে রাজরিত আর ফাগুনের বিয়ে দেবে বলে। রাজদেব বাবু তখন সৃঞ্জয়ীকে বলছে থাক না এখন এইসব কথা। এদিকে তোরসা তখন বলছে আমার ছেলেটা কি ফেলনা নাকি যে চাইবে যখন চাইবে বিয়ের ডেট ফিক্সড করে দিতে পারে। আর এটা তোমরা ভুলে যেও না যে আমার ছেলে কিন্তু বিবাহিত। রাজরূপও তখন সৃঞ্জয়ীকে বলছে এই শহরে না কিছু কম সংখ্যক লোক আছে যে নিজের পিঠের সিঁড় সোজা করে চলতে পারে, আর বিদ্যা সেই একজন, আর সেটা আমি বিশ্বাস করি।
সৃঞ্জয় তখন বলছে, হ্যাঁ তোমরা সবাই তো চোখে পট্টি পড়ে আছো। রাজদেব বাবু তখন সৃঞ্জয়কে চুপ করতে বলে। রাজরূপ তখন রাজদেব বাবুকে বলছে, এ বাবা তুমি সমস্ত কিছু মুখ বুজে চুপ করে সহ্য করছোই বা কেন? রাজদেব বাবু তখন জানায় যে এই প্রজেক্টে অনেক কোটি কোটি টাকা ইনভেস্ট হয়ে গেছে। রাজরূপ তখন বলছে, টাকা ইনভেস্ট? তুমি তো এইসব টাকা ইনভেস্ট ছাড়া কিচ্ছু বোঝো না, তোমার কাছে তো সম্পর্কের কোনো দাম নেই। দাদা তোমাকে একটা দয়া করে একটা কথা বলছি, তুমি না বিদ্যার পাশে একটু দাঁড়াও, ওর পাশে না কেউ নেই। ঠিক তখনই সেখানে বিদ্যা চলে আসে আর বলছে, আমার পাশে না কাউকে দাঁড়াতে হবে না। আমার ছোটবেলা থেকে একা লড়াই করতে হয়েছে আর আমি ছোটবেলা থেকে একাই লড়াই করে এসেছি। কিন্তু তখন তো জানতাম না যে আমার আসল পরিচয়টাই মিথ্যে। জানো তো ছোটবেলা থেকে আমি দেখেছি ফাগুন আর শ্রাবণ ভালোবাসা পেয়েছে আর আমি সব সময় একটা কোণায় পড়েছিলাম। তাই একা লড়াই করার অভ্যাস আমার আছে, আমাকে না দুর্বল ভাববেন না। তোরসা তখনই বিদ্যার কাছে গিয়ে বলছে, বিদ্যা তুমি কেন এরকম কথা বলছো বলো তো? আমার হৃদ তো তোমাকে খুব ভালোবাসে। তুমি তো জানো ও তোমার বিপদে আপদে সুখ দুঃখে সব সময় তোমার পাশে আছে মা। বিদ্যা তখন বলছে, আমি জানি উনি আমার পাশে আছেন, কিন্তু তবুও এই লড়াইটা যদিও কেউ না আমার পাশে থাকে, তাও বিদ্যা একা এই লড়াইটা লড়ে নেওয়ার ক্ষমতা রাখে। এদিকে রাজদেব বাবু তো এই সমস্ত কথা শুনে খুব রেগে গেছে। গিয়ে বাড়ির সকলকে বলছে, আমার বিজনেসের বিষয়ে তোমরা কেউ নাক গলাবে না, কিন্তু যা কথা হবে সব পয়লা বৈশাখে। সৃঞ্জয়ী তখন আবারও বলে ওঠে যে হ্যাঁ এই বৈশাখে আবারও এই বাড়িতে সানাই বাজবে। তোরসা তখন সৃঞ্জয়ীর কাছে গিয়ে বলছে, সৃঞ্জয়ী একটা কথা ভালো করে মাথায় রাখ, এই বাড়ির বউ বিদ্যা ছিল, আছে আর আজীবন থাকবে। বিদ্যা তখন বলছে, আমার না অনেক কাজ বাকি রয়েছে, আমাকে খুঁজে বের করতে হবে আমার বাবাকে, আমার মাকে, আর আমার পরিচয় বা কি। সৃঞ্জয়ী তখন বিদ্যাকে বলে ওঠে, যার পরিচয়ের কোনো ঠিক নেই। রাজদেব বাবু তো কথাটা শুনে খুব রেগে যায়, বলছে, সৃঞ্জয়ী এসব কথা কিন্তু ঘরে আলোচনা হবে না, আর আমি এতে কিন্তু বিদ্যার কোনো দোষ দেখি না, তাই এসব কথা তুমি কোনোদিনও ওকে শোনাবে না। বিদ্যা তখন বলছে, জন্মের ওপর আমার কেন কারোরই হাত থাকে না, কিন্তু আমি আমার পরিচয় জানবই জানবো, আর তার সঙ্গে আরো অনেক কিছু আমায় জানতে হবে। এরপর পরের দিন বিদ্যা তো কোট প্যান্ট শার্ট চশমা আর সঙ্গে দুটো বডিগার্ড নিয়ে কলেজের ভেতরে ঢুকে যায়। স্টুডেন্টরা তো সকলে বিদ্যার সামনে গিয়ে দাঁড়ায়। বিদ্যা তখনই বলছে, প্রফেসর এস এম এরকম ভাবে আমার পথ আটকে দাঁড়িয়ে আছেন কেন? এস এম তখন বিদ্যাকে বলছে, এই যে ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে রয়েছে চোখে স্বপ্ন নিয়ে, কি হবে ওদের বলুন, কি হবে? যাদেরকে নিয়ে প্রফেসর বিদ্যা ব্যানার্জি লড়াইতে নেমেছিল তাদের কি হবে? এদের তো মাথার ওপর ছাদটাও নেই। ওই রাজরিত বাবুর দয়ায় ওরা মাথার ওপর একটু ছাদটা পেয়েছে। কোথায় যাবে ওরা, আর কার কাছেই বা গিয়ে অভিযোগ জানাবে? আর দুদিন পরে তো এদের কলেজ থেকেও তাড়িয়ে দেওয়া হবে, আর তার বদলে ওটা ডোনেশন নিয়ে নতুন স্টুডেন্ট ঢোকানো হবে। এখন তো আপনার লক্ষ্য শুধুমাত্র টাকা, তাই না? বিদ্যা তখন সকলকে বলছে, আই অ্যাম সরি, আমি না ভারতবর্ষে সবথেকে বড় একাডেমি তৈরি করার লক্ষ্যে রয়েছি, আর আমি চাই না আমাকে কেউ বিরক্ত করুক। আর এখানেই আজকের এপিসোড শেষ হচ্ছে, দেখা হবে নতুন কোনো এপিসোডের সঙ্গে।